একটি দৈনিক পত্রিকা তার বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ, সমবয়সী এবং অনুজ, মহিলা পুরুষ নির্বিশেষে আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ডেইলি দেশের কথা 1979 সালের 15ই আগস্ট প্রভাতে প্রথম আত্মপ্রকাশ করে। সেই দিনটি এখন আমার মনে আছে, বর্ষণ সিক্ত। আগরতলায় শিশু উদ্যানে সাধারণ সভা ইত্যাদি করবার জন্যে একটি 4-5 লোক ধারণ করতে পারে এরকম একটি কমিউনিটি হল, সেখানে এই পত্রিকাটি আনুষ্ঠানিক প্রচার উদ্বোধন করেন তৎকালীন বামপন্থী ফ্রন্ট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী কমরেড নৃপেন চক্রবর্তী। আমি ডেইলি দেশের কথার প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি যারা ডেইলি দেশের কথার কাজের সাথে যুক্ত ছিলেন, লেখালেখি, ছাপা, বহন করে নিয়ে যাওয়া, পাঠকদের কাছে পৌঁছে দেওয়া, তাদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ডেইলি দেশের কথা একজন ব্যক্তির একক বা বিচ্ছিন্ন প্রচেষ্টায় প্রতিদিন প্রকাশ করা সম্ভব না। ডেইলি দেশের কথা কেন, যে কোনো দৈনিক পত্রিকা, এটা সম্মিলিত প্রয়াসের প্রতিফলন, একটা টিম ওয়ার্ক, একটা কালেকটিভ এফার্ট। সেদিক থেকে এই ডেইলি দেশের কথাকে প্রতি প্রভাতে পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার জন্যে এই সামগ্রিক উদ্যোগের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, আজকের দিনে আমি তাদের সকলের প্রতি আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের দিনটি নিঃসন্দেহে ডেইলি দেশের কথার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তার যারা অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে আনন্দের দিন, গর্বেরও দিন। বলছি এই কারণে, দেখতে দেখতে 46 বছর ডেইলি দেশের কথা অতিক্রম করেছে এবং 47 বছরে পদার্পণ করল। এটা সাধারণ বিষয় না, কিন্তু এই সাথে আমি সচেতনভাবে, অত্যন্ত বিনয়ের সাথে যেটা বলবো, এই 47তম বর্ষ
সেটা ঠিক আছে। যদি আমরা মনে করি এই যে দৈনন্দিন কাজটা করছি এটাই একমাত্র সমীক্ষা, তাহলে কিন্তু ঠিক হবে না। একটা বছর আমরা পেরিয়ে আসলাম, সেদিক থেকে আমার যেটা বক্তব্য, আত্মসমীক্ষা, রেট্রোস্পেকশন, এটা বাদ দিয়ে আমরা কী করে অগ্রসর হব, এই দিকটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের কিন্তু হাতে নিতে হবে। আমাদের দেশে গণতন্ত্র আক্রান্ত। গণতন্ত্র যদি আক্রান্ত হয়, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হচ্ছে মিডিয়া, সেটা কি করে অক্ষত থাকবে? এটা আক্রান্ত হবেই, আক্রান্ত হচ্ছে। এবং যদি আমরা মনে করি এটা শুধু বিজেপি সরকারের হাতেই হচ্ছে, কেন স্বাধীনতার পর থেকে জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হন সেই সময় থেকে মিডিয়া আক্রান্ত হয়নি? এটা শ্রেণীবিভক্ত সমাজ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে হয়েছে, সেটাকে আমরা বাইরে রাখছি। কিন্তু স্বাধীনতা লাভের পর যে প্রত্যাশা মাথায় নিয়ে এই সংগ্রামে অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রাণদান, জীবনদানের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হলো, তাতে তো এই প্রত্যাশাগুলো ছিল। ব্রিটিশের আমলে যা করা যায়নি, স্বাধীন ভারতবর্ষে নিশ্চয়ই আমরা সেটা করতে পারবো মুক্ত বিহঙ্গের মতো। কিন্তু জওহরলাল নেহরুর আমল থেকেই তো আমরা যেহেতু মিডিয়া নিয়ে কথা বলছি, আমি অন্য বিষয়ে যাচ্ছি না, এটা আক্রান্ত হয়েছে। গণতন্ত্রের উপর আক্রমণ। ভারতবর্ষের প্রথম কমিউনিস্টদের নেতৃত্বে সরকার কেরালায়, যারা ইতিহাস চর্চা করেন তারা জানেন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, তার কন্যা তিনি কংগ্রেস দলের সভানেত্রী, এবং তাদের স্লোগান হলো বিমোচন। এই সরকার তাকে সহ্য করতে পারছে না, কারণ বিকল্প নীতি সামনে উপস্থিত করে ইএমএস না মুদ্রিবাদ শুধু কেন্দ্রের কংগ্রেস সরকারের দৃষ্টি আকর্ষণ করছে না, সারা ভারতবর্ষের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যারা মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে এই সংবিধানের সীমাবদ্ধতা কোথায়। কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার যে বন্টন সংবিধানে যাই স্বীকার করা হয়েছে, তারও সঠিকভাবে ভোগ করার ক্ষেত্রে রাজ্যগুলোকে কেন্দ্র সহযোগিতা না করে টুটি টিপে ধরবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে তার যে বিকল্প প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। দক্ষিণ ভারতে ছোট্ট একটা রাজ্য, কোটি কোটি মানুষ না, অল্প 2.5-3 কোটি মানুষ, এই সরকারটার এই যে ভূমিকা, এটাকেই জওহরলাল নেহরুর পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। তাহলে এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কি বুঝতে অসুবিধা হয় গণতন্ত্র সম্পর্কে, তার ভাবনা, তার চিন্তা, তার চেতনা এটা কোন স্তরের ছিল, এটা তো বুঝতে কোনো অসুবিধার কারণ নেই। কাজেই সেই সময় থেকেই একটা নির্বাচিত সরকারকে যারা ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রপতির শাসন জারি করে, তাদের হাতে প্রচার মাধ্যম মিডিয়া এটা মানে বিনা আক্রমণে পার পেয়ে যাচ্ছে বা যেত, এটা ভাববার কোনো কারণ নেই। এটা 1, 2, 3, 4 করে উল্লেখ করে বলার দরকার আছে, এটা বুঝতে হবে। এবং সবচেয়ে নিকৃষ্ট চেহারাটা আমরা দেখলাম শ্রীমতী ইন্দিরা গান্ধী স্বাধীন ভারতবর্ষের তৃতীয় যে জরুরি অবস্থা জারি করলেন, যেটাকে নাম দিলেন আভ্যন্তরীণ জরুরি অবস্থা। এর আগে পাকিস্তানের সাথে যখন সংঘর্ষ, তখন একটা যুদ্ধ, চীনের সাথে সীমানা নিয়ে বিরোধ, তখন একটা যুদ্ধ, তখন এটাকে আভ্যন্তরীণ বিষয় বলা হয়। কিন্তু 75-এর 25শে জুন মধ্যরাত্রিতে যে জরুরি অবস্থা বলা হলো আভ্যন্তরীণ জরুরি অবস্থা। এবং সেই সময় বিভিন্ন আক্রমণের মধ্যে অন্যতম প্রধান ক্ষেত্রটা ছিল প্রচার মাধ্যম। আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির হাতে এই আক্রমণ এটা একটা জিঘাংসার চেহারা নিচ্ছে, নিকৃষ্ট চেহারা নিচ্ছে। এ নিয়ে
সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে যে এই আক্রমণটা যে পত্রপত্রিকা শাসন ক্ষমতায় যারা আছে তাদের যে শ্রেণী দৃষ্টিভঙ্গি, এর সাথে যারা সহমত পোষণ না করে ভিন্ন শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের ভাবনা চিন্তা মতামত ব্যক্ত করার চেষ্টা করেন, তারাই আক্রান্ত হচ্ছেন, ঘটনা কিন্তু শুধু তা না। তাহলে ভুল করা হবে। শাসন ক্ষমতায় যারা আছে, সেটা জওহরলাল বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, মনমোহন সিং বলুন, এখন যে বিজেপি সরকার, শ্রেণীগত দিক থেকে এই যাবৎকালের মধ্যে স্বাধীনতার পর ভারত যে সরকারগুলো তৈরি হয়েছে তাদের মধ্যে মৌলিক গুণগত ফারাক সেখানে নাই। একই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চলবার চেষ্টা করছে। ভারতবর্ষের আমি যদি ছাপা প্রচার মাধ্যমের কথাও বলি, যা বেরোচ্ছে তার 95 থেকে 98% মালিকানা যারা ভোগ করেন, পয়সা যাদের আছে, বিষয় আশয় সম্পত্তি বৃত্ত যাদের আছে, ব্যবসা বাণিজ্য যাদের আছে, ক্ষমতা যাদের আছে, তারা ছাড়া যে কোনো লোককে একটা পত্রিকা বের করতে পারে। দিনমজুর, খ্যাত মজুর, ছোটোখাটো রিক্সা চালক, অটো রিক্সা চালক, ছোট দোকানদার, চা বিস্কিট বিক্রি করেন, পান বিক্রি করেন, এটা এই বিলাসিতার কোনো সুযোগ তাদের আছে না। তাহলে এটা যাদের এই বিত্ত বৈভব আছে তারাই তো পত্রিকাটা বের করবেন, এবং তাদের কাছে একাধারে এটা ব্যবসা বাণিজ্য, আয় উপার্জনের একটা মাধ্যম। অপরদিকে তাদের যে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে জনগণের মধ্যে একটা ব্যাপক প্রচার নিয়ে যাওয়ার যে রাজনৈতিক চিন্তা, এই চিন্তা এর মধ্যে কাজ করে, এবং তারা যে শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন এর বিরুদ্ধে যে লড়াইটা, সংগ্রামটা, আন্দোলনটা মানুষ যে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তাকে বিপদগামী করা, বিভ্রান্ত করা, এই লক্ষ্য নিয়ে কিন্তু তারা কাজ করে। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা মাথায় রাখার দরকার আছে যে শ্রেণীগতভাবে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, এই পত্র পত্রিকা মিডিয়ার মালিকানা 90-95% সেই শ্রেণী দৃষ্টিভঙ্গিরই অনুসারী। কিন্তু তাদেরকেও দেখা যাচ্ছে বহুলাংশে রাষ্ট্রের ধারক বাহক যারা ক্ষমতায় যারা আছেন তারা কিন্তু স্পেয়ার করছে না। কারণটা কি? কারণ এই যে পত্রিকাগুলো যারা চালাচ্ছে, শ্রেণীগতভাবে রাষ্ট্র ক্ষমতার ধারক বাহক যারা, তাদের সঙ্গে ফারাক না থাকলেও দেখা যাচ্ছে এরা অনেকেই এই সরকারটাকে পছন্দ করতে পারছেন না। কারণ যেভাবে তারা তাদের স্বার্থ রক্ষিত হোক চান, লাভালাভ, ব্যবসা বাণিজ্য, তার প্রসার ইত্যাদির প্রশ্নে তারা দেখছেন এগুলো বর্তমানে যারা সরকার আছে, আমি তৎকালীন সময় থেকে বলছি, তারা সেভাবে করছে না। তারা করছে তাদের মতো করে করছে। এটা তারা গ্রহণ করতে পারছে না, সহ্য করতে পারছে না। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সরকারের সেই যে অবস্থানগুলো, ভূমিকাগুলো বা নীতিমালাগুলো, এগুলোকে তারা কিন্তু তাদের মতো করে সমালোচনা করছেন। একেবারে কাউন্টার অফেন্সিভে না গেলেও সমালোচনা করছেন না, ঘটনা তারা সঙ্গে সঙ্গে তাদের মাথায় সুপ্তভাবে যে চিন্তা চেতনা কাজ করছে, তারা যারা ক্ষমতায় আছেন তারা ছাড়া অন্য বুর্জোয়া যে রাজনৈতিক দলগুলি আছে, ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী, এমন কোনো না কোনো দলের সাথে তাদের সম্পর্ক আছে। তারা চান, তারা মনে করেন এদেরকে সরিয়ে আমরা সেখানে বসাতে পারতাম বা বসাতে পারি, বসানো যায়, তাহলে আমাদের সুবিধা হবে। বলে এরকম ভাবনা নিয়ে যারা মিডিয়া নিয়ন্ত্রণ করছেন, চালনা করছেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, তারা এদের প্রতি কিন্তু নজর রাখছে। তারা প্রথমেই এদেরকে আক্রমণ করার চেষ্টা করে না। তারা চেষ্টা করে কি করে এদের বড় অংশটাকে তারা উইনোভার করতে পারে, এবং তার মাধ্যমটা কি, বিজ্ঞাপন থেকে আরম্ভ করে নানান সুযোগ সুবিধা ইত্যাদি দেওয়া, এগুলো দিয়ে তাদের একটা ব্যালেন্সের মধ্যে রাখার চেষ্টা করে। কিন্তু তারপরেও যখন দেখছে তারা যে ভাষায় এই মাধ্যমে লেখালেখি হোক, বলা বলি হোক,
সেরকমভাবে হচ্ছে না, বরং নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনই কিন্তু গিয়ে তারা এটার উপরে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করে। কাজে শুধু বিপরীত শ্রেণীর দৃষ্টিভঙ্গি নিয়ে যারা প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, তারাই আক্রান্ত হন না, ওই শ্রেণীর দৃষ্টিভঙ্গির অনুসারীরাও রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা তাদেরকে একটা সময়ে আক্রমণ কেন্দ্রীভূত করার ক্ষেত্রে কিন্তু হাত কাপ গুটিয়ে বসে থাকেন না। এটা তো আমরা ত্রিপুরায়ও দেখেছি। আমি সেখানে পত্রিকার নাম নাই বা উল্লেখ করলাম, সারা দেশে এই জিনিসটাই হচ্ছে। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এর উল্টো দিকে যে আপনার ডেলি দেশারকতম যে সমস্ত পত্রপত্রিকা আছে, এটা পরিষ্কার শুনেছেন আপনারা। আমরা একটা শ্রেণী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই পত্রিকা তো প্রকাশ করছি না, এটা হয় না। শ্রেণী বিভক্ত সমাজে শ্রেণী নিরপেক্ষ অবস্থান নিয়ে অগ্রসর হওয়া মানে জানা অজানা মধ্যেও এটা হতে পারে না। তো এরকম জায়গায় দাঁড়িয়ে যারা এই প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, এটা মনে করবেন না শুধু ডেইলি দেশের কথা আক্রান্ত হচ্ছে। সারা ভারতবর্ষে এরকম সংখ্যা তো খুব বেশি না, 8 থেকে 10 ভাগ বা 15 ভাগ হতে পারে। তাদের বড় অংশ কোনো না কোনোভাবে জন্মলগ্ন থেকে আক্রান্ত হচ্ছে শাসক শ্রেণীর হাতে, রাষ্ট্রশক্তির যারা নিয়ন্তা তাদের হাতে, সরকার যারা চালাচ্ছেন তাদের হাতে। আমি যদি ত্রিপুরার অভিজ্ঞতার কথা বলি, তাহলে ডেইলি দেশের কথা শুরু করেছে 79 সালের 15ই আগস্ট, আর এখন আমরা আজকে তার 47তম জন্মদিবস উপলক্ষে সভা করছি। তাহলে এই সময়ের মধ্যে হিসাব করলে পরে যেটা দেখা যাবে, 5 বছর মাঝখানে গেছে কংগ্রেস এবং যুব সমিতির সরকার আক্রান্ত হয়েছে ডাইনে বায়ে, এবং এখন যে সরকারটা চলছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির হাতে প্রায় 7.5 বছর হয়ে গেল, আক্রান্ত হচ্ছে ডাইনে বায়ে। তাহলে জন্ম লগ্নের পরে বামপন্থী ফ্রন্ট সরকার যখন সরকার থেকে সরে গেল, এই সময়টা যদি আমরা বাদ দেই তাহলে দেখা যাবে সময়টা হবে 12 থেকে 13 বছর। এই 12 থেকে 13 বছর শোষকদের স্বার্থের রক্ষক যে শাসকরা ক্ষমতায় এসছে তাদের হাতে ডেইলি দেশের কথা প্রায় বলা যায় জন্মলগ্ন থেকেই আক্রান্ত হচ্ছে। এটা তো গল্প না, এটা তো বাস্তবতা। এবং সারা ভারতবর্ষের যদি আমরা খবর নেওয়ার চেষ্টা করি তাহলে পরে এই তথ্যই বেরিয়ে আসবে। হ্যাঁ, এটা ঘটনা। আমাদের ত্রিপুরায় যেমন ডেইলি দেশের কথা বেরোয়, পশ্চিমবাংলায় যেমন গণশক্তি পত্রিকা প্রকাশিত হয়, ভারতবর্ষের আরো বিভিন্ন রাজ্যে পার্টির উদ্যোগে সাপ্তাহিক বা দৈনিক পত্রিকা বেরোয়। কিন্তু সব জায়গায় আমাদের পার্টির সে সমস্ত পত্রিকাগুলি সেখানকার যে শাসকরা ধনিক বণিকদের স্বার্থে রক্ষক, তারা বাছাই করে করে তাদেরকে টুটি টিপে মারবার জন্য ভীষণভাবে আক্রমণ করছে। এটা মনে করলেও ঠিক হবে না। তারা সেখানটাই বাছাই করছে যেখান থেকে দেখছে এরা যাদের হয়ে কথা বলছে তাদের একটা ক্রমশ একটা গণভিত্তি সুসংহতিত হচ্ছে, একটা আন্দোলন সংগঠিত করার ক্ষমতা তারা অর্জন করছে এবং একটা আন্দোলন প্রসারিত হচ্ছে। এক্ষেত্রে এদের যে প্রচারিত পত্রিকা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরকম যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে তারা কিন্তু এই দৃষ্টিভঙ্গি সম্পন্ন দেশের কথার আদলে যে পত্রিকা তার উপর কিন্তু আক্রমণ সংগঠিত করে। গণশক্তি পত্রিকা সরকারি বিজ্ঞাপন পায় না তো। আমি চোখের সামনে যেটা বললাম, আসাম তারাও একটা পত্রিকা বের করে, এটা পাক্ষিক
সরকারি বিজ্ঞাপন পায় না তো। আসাম আমাদের পার্টির শক্তি এবার ওটা বিরাট কিছু হয়ে যায়নি, এটা বিরাট বড় গণ আন্দোলন সংগঠিত করতে পারে, কিন্তু তার একটা ধারাবাহিক ঐতিহ্য আছে, ঐতিহ্যপূর্ণ সংগ্রামের একটা ইতিহাস আছে। পরাধীন ভারতবর্ষ থেকে আরম্ভ করে স্বাধীন ভারতবর্ষ, উত্তর পূর্বাঞ্চলের বিভাজন, তার মধ্যে আসাম, সেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। সাধারণ একটা পত্রিকা বের করে কয় হাজার পত্রিকা, আর পার্টি মেম্বারই বা কত সেখানে, পার্টি মেম্বারও তো একটা বিরাট সংখ্যায় না। কাজে এই জায়গায় এই পত্রিকাকে কিন্তু একটা বিজ্ঞাপন দিতে তারা রাজি না। এই না যে ওখানকার পার্টি সিদ্ধান্ত করেছে আমরা সরকারি বিজ্ঞাপন ছাপবো না, ঘটনা কিন্তু তা না। আমি এই কারণে কথাটাকে উল্লেখ করার চেষ্টা করলাম। আবার এরকম অনেক রাজ্য আছে পত্রিকা বেরোয়, এ নিয়ে শাসক গোষ্ঠীর মাথা ব্যথা নেই, কারণ আমাদের সেই ধরনের অতীত ঐতিহ্য যেমন সেখানে গৌরব উপলব্ধি করবার মতো সেই রাজ্যে আমরা সেভাবে কাজ করতে পারিনি, আজকের শক্তিরা ততটা প্রসারিত না, বলে এ নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না। কিন্তু দিন যখন আসবে, যখন বুঝতে পারবে, সেখানটাতে তারা হাত গুটিয়ে থাকবে মনে করলে ভুল করবেন, আক্রমণ তারা সংগঠিত করবেন। ত্রিপুরাতে তারা বলছে নিশ্চিহ্ন হয়ে গেছে, সিপিআইএম নিশ্চিহ্নই যদি হয়ে যাবে, এখন তো পত্রিকাটার সিপিআইএমের পত্রিকা নাই, এটা এখন একটা ট্রাস্ট চালায়। কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে গণতান্ত্রিক আন্দোলন, শ্রেণী আন্দোলন, তার খবরে খবরে পত্রিকাটি বহন করছে। তাহলে শেষেই যদি হয়ে গিয়ে থাকে, তো এই পত্রিকাটাকে টুটি টিপে হত্যা করার এই চেষ্টা কেন? বন্ধ তো হয়েছিল, প্রেসও বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, লড়াই করেই তো, প্রত্যাঘাত হেনেই তো আবার পত্রিকা চালানোর চেষ্টা হয়েছে। যখন আইনি পদ্ধতিতে পত্রিকা ছাপা যাচ্ছিল না, তখন স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে ডেইলি দেশের কথার নামে বিশেষ পত্রিকাও সেখানে বের করার উদ্যোগ তখন গ্রহণ করা হয়েছিল। একদিনের জন্য ডেইলি দেশের কথা প্রকৃত অর্থে যে প্রকাশ বা প্রচার, সেটা বন্ধ থাকে, এটাই ডেইলি দেশের কথা। কাজেই সেই দিক থেকে বিষয়টা আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধারণা আমাদের রাখতে হবে। এটা আগে অনাদিকাল থেকে কার্ল মার্কস, ফ্রেডেরিক অ্যাঙ্গেলস, সারা পৃথিবীতে কমিউনিস্ট আন্দোলন ছড়িয়ে পড়েনি, মতাদর্শের ভিত্তি প্রসারিত হয়নি, শ্রেণী গণ আন্দোলন সেভাবে সংগত হয়নি, দেশে দেশে বিপ্লব সংগঠিত করার মতো পরিমণ্ডল তৈরি হয়নি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারাও উপলব্ধি করেছিলেন মানুষের কাছে পৌঁছতে হবে, সরাসরিভাবে প্রত্যক্ষভাবে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। সেখানে এই যে অর্গান, এই যে পত্রিকা, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এটা বের করতে হবে। কিন্তু জার্মান, ফ্রান্স, ব্রিটেন, এই তিনটা চারটা জায়গায় ঘুরে ঘুরে কার্ল মার্কস, ফ্রেডেরিক অ্যাঙ্গেলসকে নিয়ে যে কাজ করছিলেন, তখন একটার পর একটা পত্রিকা বের করছেন, সনাবে বেনাবে চিহ্নিত হচ্ছে এবং পত্রিকা বন্ধ করে দিচ্ছে রাষ্ট্রশক্তি। এবং শুধু পত্রিকা না, পত্রিকা বন্ধ না, এই পত্রিকার সাথে যেহেতু মার্ক্স যুক্ত, তাকেও সেই দেশ থেকে বিতাড়িত করেছে। তারপরে তাকে আটকে রাখতে পারেনি, ঘুরে গিয়েও অন্য নামে, অন্য পরিচিতিতে পত্রিকা কিন্তু তারা বের করার চেষ্টা করেছেন। এবং এই জায়গাটা আমি কেন বলছি, তার যে প্রয়োজনীয়তা এবং এর বিরুদ্ধে শাসক গোষ্ঠীর যে আক্রমণ, এই দুটোই পাশাপাশি কিন্তু এর থেকে উপলব্ধি করা যাচ্ছে। লেনিন তিনিও পত্রিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। দেখবেন ডেইলি দেশকতা পত্রিকার উপর দিকে বাদিকে যে কলামটা উপরে বক্স করে দেয়, এটা লেনিনের কথা। এটা আপনারা পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছেন, কতটা উপলব্ধি করতে পারছেন আমি জানি না, সে স্বতন্ত্র কথা। এখন লেনিন বাইরে রাশিয়াতে ঢুকতে পারছেন না তখনও, সেখান থেকে পত্রিকা বের করার চেষ্টা করছেন। এবং প্রথম দিকে পত্রিকা বাধাপ্রাপ্ত হয়েছে, প্রকাশনা স্তব্ধ হয়েছে, মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে। কিন্তু এরকম পরিস্থিতিতে, বিপ্লবী পরিস্থিতি যতটাই পরিপক্ক হচ্ছিল শ্রমিকদের মধ্যে, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে, বুদ্ধিজীবী অংশের মানুষ যারা, তাদের মধ্যে, এবং ধীরে ধীরে কৃষকদের মধ্যে, ক্ষেত মজুরদের মধ্যে সেই যে আপনার ভিত্তিটা,
এটা তৈরি হতে একটু সময় লেগেছে। এটা যদি প্রথম দিকেই তারা নজর দিতে পারতেন তাহলে সোভিয়েত দেশের বিপ্লব আরও অন্তত 7-10 বছর আগেই সংগঠিত করতে পারতেন, কারণ 1905 সালে তাদের এই বিপ্লবী সংগ্রাম পর্যুদস্ত হয়েছিল। লেনিন বলেছিলেন এটা হচ্ছে আমাদের ড্রেস রিহার্সাল, পরাস্ত হতে পারি কিন্তু মূল যে বিপ্লবী লড়াইটা আমরা মঞ্চস্থ করব তার আগে যাত্রা গানের মানে মূল আসরে গান গাইবার আগে এই যে তারা রিহার্সাল দেয়, ভুলভালগুলি চিহ্নিত করে মূল গান তারা যেদিন গাইবে তাতে যাতে এই ভুলগুলি পুনরাবৃত্তি না ঘটে তার থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে। আমরা 1905 সালের এই ঘটনার মধ্যে দিয়ে সেই শিক্ষা নিলাম। এ নিয়ে পার্টির মধ্যে মেনসেভিক এবং বেলোসেভিক প্রচণ্ড লড়াই হয়েছে। লেনিনের বিরুদ্ধে অভিযোগ, এত লোক মারা গেল, রক্ত চলল, এর জন্য লেনিন দেয়। লেনিন বলল কে বলেছে, আমি তো এই দায়িত্ব নিতে রাজি আছি, এটা দরকার ছিল, এই শিক্ষার প্রয়োজন ছিল। আমরা যদি শ্রমিক শ্রেণী যখন হাতে অস্ত্র নিয়ে অগ্রসর হইতে চাইছে মূল সত্যকে আঘাত করার জন্য, তারা উৎসব রক্ত টকবক করছে, সেই জায়গায় যদি আমরা বাধা দেই তারা আমাদেরকে বিশ্বাসঘাতক বলতো, প্রতারক বলতো, কাপুরুষ বলতো, আপনার কথা শুনতো তারা, আপনার কথা তারা শুনতো না। কিন্তু এই লড়াইয়ে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জীবন দিয়েছেন, শহীদের মৃত্যুবরণ করেছেন, রক্ত ঝরিয়েছেন, শাসকদের যে ঘৃণ্য ক্লেদাক্ত বর্বরচিত চেহারা তার সম্পর্কে শিক্ষা অর্জন করেছেন, সঙ্গে সঙ্গে শিক্ষা অর্জন করেছেন তাদের সীমাবদ্ধতা কোথায়। লেনিন সেখানে বুঝাবার চেষ্টা করেছেন তোমরা আরবান এরিয়াতে ঠিক আছো, শ্রমিকদের মধ্যে ঠিক আছো, কিন্তু বিরাট অংশের মানুষ যারা গ্রামে আছেন, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, তাদের মধ্যে তো তোমরা সেই ধরনের সংগঠন গড়ে তুলতে পারো না। আমি এই কারণে কথাটা বলছিলাম যে 17-এর অন্তত 8-10 বছর আগেই কিন্তু এই বিপ্লব সংগঠিত করে ফেলতে পারতেন যদি এই ঘাটতিটা, দুর্বলতাটা না থাকতো। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লেনিন এই পত্রিকার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং পরবর্তী সময় তিনি তো দেশের ভেতরে এসছেন। এখানটাতে সুবিধা হয়েছে, চেষ্টা করেও সেখানকার যে শক্তি তারা এই পত্রিকার প্রকাশ প্রচার বাধা দিতে পারেনি। কেন? ওয়ার্কিং ক্লাস, কৃষক, ক্ষেতমজুর, বিশেষ করে আর্মি, সেনাবাহিনী, এদের মধ্যে বিপ্লবী আন্দোলন সংগ্রাম পরিচালনা করার যে রাজনৈতিক নেতৃত্ব বলশেভিক পার্টি, তার ব্যাপক মানে ভিত্তিটা প্রসারিত হয়েছে বলে সাহস পায়নি যে শোষকরা রাষ্ট্র ক্ষমতার যাদের হাতে তখন কেন্দ্রীভূত ছিল একে বাধা দিয়ে প্রতিহত করতে পারে। কাজেই পত্রিকার যে প্রয়োজনীয়তা বিপ্লবী সংগ্রাম সংগঠিত করার ক্ষেত্রে, সেটা সেই সময় থেকে কিন্তু অনুধাবনের মধ্যে এসছে, অনুসৃত হয়ে এসছে এবং পৃথিবীর দেশে দেশে এটাকে অনুসরণ করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমাদের দেশে যেমন আমরা আক্রান্ত হচ্ছি, মনে করার কোনো কারণ নেই। সমাজতান্ত্রিক দেশগুলোকে বাদ দিলে পরে বাইরের যে রাষ্ট্রগুলো আছে সেখানে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যারা পত্র পত্রিকা প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা আক্রান্ত হচ্ছেন না, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। এটা হচ্ছে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। কাজেই এটাকে ভাবনায় রেখেই আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। এখানটাতে ডেইলি দেশের কথা কাছে আমাদের যেটা প্রত্যাশা, আমরা যেটা বলব যে এই আক্রমণ, হিংস্রতা, তাতে ভীত সন্ত্রস্ত আর কিন্তু কোনো সুযোগ নেই, তাতে বিহ্বল হওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে হবে ডেলি দেশের কথা জনস্বার্থ বিরোধী কোনো ভূমিকা নিচ্ছে না। সমাজের সবচেয়ে পেছনে পড়ে অংশের মানুষ, দুর্বল অংশের মানুষ রক্তঘাম ঝরিয়ে যারা দুবেলার খাবার সংস্থান করার চেষ্টা করেন কিন্তু পারেন না, তাদের স্বার্থেই ডেলি দেশের কথা সেখানে কাজ করার চেষ্টা করছে। কাজেই এই বিষয় সম্পর্কে সচেতন থেকে অত্যন্ত সাহসের সাথে যে দায়িত্বটা ডেলি দেশের কথা আজকে প্রতিপালন করার চেষ্টা করছেন, সে দায়িত্ব প্রতিপালনে তাদেরকে দৃঢ় ভূমিকা কিন্তু গ্রহণ করতে হবে। পেছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সমঝোতার কোনো সুযোগ নেই।
কাজেই এই দিক থেকে ডেইলি দেশের কথাকে গুণ এবং মানের দিক থেকে ধারাবাহিকতা বজায় রেখে উন্নত থেকে উন্নততর করতে হবে। এটা শুধু রঙিন ছাপা না, এটার প্রয়োজন আছে প্রতিযোগিতার বাজারে। স্বচ্ছ ছাপা প্রয়োজন আছে, কষ্ট করে কেউ পড়তে চাইবে না, কিন্তু পত্রিকার যে আদর, তার যে কদর, তার যে আকর্ষণ, এটা মূলত নির্ভর করবে তার কন্টেন্টের উপর, বিষয়বস্তুর উপর। কি লিখছে, কার কথা লিখছে, কেন লিখছে, কি পথ দেখাচ্ছে, বাস্তব জীবন অভিজ্ঞতার সাথে তার সাযুজ্য কতটুকু, এটা আন্তর্জাতিক হোক, জাতীয় হোক, রাজ্য হোক। কাজে এই যে দিকটা, এই দিকটা সম্পর্কে সচেতন থেকেই ডেইলি দেশের কথার সাথে যুক্ত যে বন্ধুরা, তাদেরকে কিন্তু সামনের দিনে দায়িত্ব প্রতিপালন করার ক্ষেত্রে অগ্রণী কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। আমি কথা বাড়াতে চাইছি না। আমার দৃঢ় বিশ্বাস যে নেতৃত্ব ডেইলি দেশের কথা পরিচালনা করার চেষ্টা করছেন, তাদের সীমাবদ্ধতা নেই মনে করার কারণ নেই। সমস্যা আছে, এই সব কিছু মুখোমুখি দাঁড়িয়ে তারা তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। তাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে তারা, এটা একটা লড়াই, এটা একটা সংগ্রাম। ডেইলি দেশের কথা প্রকাশ করা মানে একটা সংগ্রাম। এটা দৈনিক শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম থেকে কোনো অংশে কম না, বরং শ্রেণী সংগ্রাম, গণসংগ্রামকে সুসংহত করার ক্ষেত্রে, উজ্জীবিত করার ক্ষেত্রে ডেইলি দেশের কথা কার্যকরী ভূমিকা নিচ্ছে। স্বভাবতই এই ডেইলি দেশের কথাকে প্রকাশ করা, এটা শ্রেণী এবং গণসংগ্রাম থেকে কোনো অংশে, বিপ্লবী সংগ্রাম থেকে কোনো অংশে কিন্তু কম না, এটা মাথায় রাখতে হবে। এবং পত্রিকাটার স্রষ্টাকে সংগ্রামী মানুষ, লড়াই সংগ্রামের সাথে যারা যুক্ত, শোষণের হাত থেকে যারা মুক্তি চান, শিরদাঁড়া উঁচু করে মানুষের সম্মান নিয়ে মানুষের মতো যারা বেঁচে পড়তে থাকতে চান, দুবেলা দুমুঠো, মোটা ভাত, মোটা কাপড়, লজ্জা নিবারণের কাপড়, মাথা গুজবার একটা ছাউনি, সেই মানুষদের মুখের ভাষা হচ্ছে ডেইলি দেশের কথা, লড়াইয়ের ভাষা হচ্ছে ডেইলি দেশের কথা। এত আক্রমণের মধ্যে এই পত্রিকাটাকে যে রক্ষা করার চেষ্টা করছে, এরাই কিন্তু রক্ষা করার চেষ্টা করছে। কাজে সেদিক থেকে ডেইলি দেশের কথার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কাছে যেটা আবেদন থাকবে, নিঃসন্দেহে আপনাদের সংগত ভূমিকা, আক্রমণ আসছে, কিন্তু প্রতিহত করে তাকে প্রতিদিন জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্ন আপনাদের যারা উৎসাহিত করছে, তারা হচ্ছে এই সংগ্রামী মানুষ। তারা আছেন, তারা থাকবেন, এবং তাদের শক্তি বাড়বে, প্রসারিত হবে। কাজে এদের সাথে হাত ধরাধরি করেই, এদের নেতৃত্বে, এদের স্বার্থে যে লড়াই, যে সংগ্রাম, সেখানে কোনো রকম যাতে কম্প্রোমাইজ না হয়, ভুল যাতে না হয়, এবং খামতি ঘাটতি যাতে না থাকে, সেই দিকটা নজরে রেখে ডেইলি দেশের কথা এগিয়ে যাবে। সামনের দিনে আরও উন্নত থেকে উন্নততর একটা পর্যায়ে ডেইলি দেশের কথা উন্নীত হবে, এই বিশ্বাস নিয়ে ডেইলি দেশের কথার সাথে যারা যুক্ত, তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার।